দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না, কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে। মাছ কাট টাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন। উনি যদি না পারে তখন এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল যারাই দেয় ও হলো ফেল করে, এবং সালাউদ্দিন সাহেব আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায় আমার মন্ত্রিত্বটা চলে যায়। সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায় যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে, যেখানে সরকার হানিমুনে আছে। আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, নদীগুলো রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে? সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেয়, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরো হলো মহাচুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়। কিন্তু এই তো দেখি বড় চোর আর বড় ডাকাতির হলো প্রস্তুতি নিচ্ছে। যে মানুষ তো নামবেই, সেটাতে এনসিপি ইনশাল্লাহ লিড দিবে, এনসিপি মানুষের সাথে থাকবে ইনশাল্লাহ। এখন অনেকে বলে গণ অভ্যুত্থান হবে না, এখানে তো গণ অভ্যুত্থান না হলে তো আরো জিনিস সুন্দর হবে, তাহলে বিপ্লব হবে বাংলাদেশে, সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের তো তাহলে এবার মানুষ সচেতন হয়েছে, এবার বড় জিনিসে যাবে ইনশাল্লাহ। ভবিষ্যতে বাংলাদেশের যে আলেম ওলামাদের জগৎটাতে অনেকাংশে কিন্তু নেতৃত্ব দিব, সাহিত্য জগৎ থেকে শুরু করে রাজনীতি সব জায়গাতে ইনশাল্লাহ ওনারা নেতৃত্ব দিবেন। তো আমরা ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স যখন গঠন করেছিলাম, আমরা বলছি যে আপনারা হলো শুধু একটা সেক্টরে পড়ে না থাকে, বাংলাদেশের সমসাময়িক ইস্যু থেকে প্রত্যেকটা জায়গায় আপনাদের পদচারণা থাকতে হবে, কথা বলতে হবে, মেন স্ট্রিম জায়গায় হলো আপনাদের কাজ করতে হবে। ওনারা ইনশাল্লাহ সে কাজটা শুরু করেছেন এবং তাদের এই কাজের উত্তরোত্তর সফলতা আমরা কামনা করি। তুষার ভাই অনেক ভালো কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। তবে যে জায়গায় এখন চামড়া শিল্পের খেলাটা চলে, খেলাটা কিন্তু এই জায়গায় না, খেলাটা হলো আরেকটু উপরে চলে গিয়েছে। অর্থাৎ আমরা আছি র ম্যাটেরিয়ালস যুগে, চামড়া শিল্পের জায়গাটা চলে গেছে ব্র্যান্ডিংয়ের যুগে। অর্থাৎ আপনার 3টে সেক্টরে এখন এই রিলেটেড কাজ হয়ে থাকে। একটা হলো যে সিনথেটিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলা শিল্প জগতে ব্যবহার করাটা অনেক সহজ এবং প্রোডাকশন রেটের আপনার এরোটা অনেক কম আসে, কিন্তু চামড়াতে এই জায়গাটা বেশি আসে। আবার হলো নতুন যে এনভায়রনমেন্টালিস্ট যারা আছে তারা আওয়াজ তুলেছে যে বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমাদের অ্যাক্সেসরিজগুলো নির্মাণ করতে হবে। ফলত লেদার ইন্ডাস্ট্রিতে কিন্তু আরও নতুন করে 2টা সেক্টর অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার কারণে লেদার ইন্ডাস্ট্রিটা একটু কলাপস করেছে। তো আমি আজকে এটা সকালে পড়াশোনা করতেছিলাম, কিন্তু হাই প্রিমিয়াম যে ভ্যালু অ্যাডেড যে এডিশনগুলা লাইক দ্য গুচি অথবা লুইস ভিটন থেকে শুরু করে যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলা, যেগুলো আমাদের এই এমপি মন্ত্রীরা দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাজার করে, যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে অসুস্থতার ভান করে গিয়ে লন্ডনে মার্কেটে ঢুকেছে, উনি কিন্তু আমাদের চামড়া শিল্প এখানে সংরক্ষণ না করে ওইখানে গিয়ে এটা দিয়ে যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তৈরি হয়, এখানে যে চামড়ার দামটা হলো বিক্রি হয় 200, 300, 500 টাকায়, সেটা উনি কিন্তু ওইখান থেকে 50 লক্ষ টাকা দিয়ে হলো ক্রয় করে থাকে। তো এটা হলো আমাদের যেই মাপে আমরা এখন খেলতেছি র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়াল সেক্টর যেমন থাকবে, হাই ইন্ড প্রোডাক্ট অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট ভ্যালু এডিশন যোগ করে ব্র্যান্ডেড প্রোডাক্টটা আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও যান মেড ইন ইতালি লেখা থাকে, মেড ইন টার্কি, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এই চামড়া শিল্পের যে জগৎগুলো আছে। যেমন আমি এক জোড়া জুতা ব্যবহার করি, 2500 টাকা দিয়ে কিনছি, এটা হলো পুরাটাই চামড়া দিয়ে তৈরি এবং পরতে খুবই আরামদায়ক। আপনি বাটা শোরুমে যাবেন, বলবে যে যারা হলো জুতা দেয় তারা বলবে যে এটা হলো চামড়া, এবং খুব গর্ব করে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা ক্রয় করে থাকি, যে আমাদের শরীর ভালো থাকবে এবং শরীরে কোনো ক্ষতি হবে না, অনেক রোগ থেকে আমরা হলো নিরাপদ থাকবো। তো সেই জায়গাটা যখন আমরা হাই এন্ড প্রোডাক্টে যেতে পারবো, বাংলাদেশি যে ছেলেগুলো আছে তারা যখন ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আসতে পারবে এবং সাথে সাথে সরকার এখানে উদ্যোগ গ্রহণ করে দিবে, তখন কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করতে পারবো। সেজন্য আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, চামড়া রিলেটেড এই ইন্ডাস্ট্রিকে সরকার সংরক্ষণ করার জন্য একটা আলাদা অধিদপ্তর বানাইতে হবে, যে অধিদপ্তরের মাধ্যমে শুধু কোরবানি ঈদের আগে নয়, কোরবানি ঈদের আগে পরে পুরো বছর ব্যাপী এটাতে রিসার্চ অ্যান্ড
ইনফরমেশন থাকবে, সেটাতে হলো R&D হবে, কাজ হবে, অর্থাৎ আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডটি কীভাবে আমরা ভ্যালু এডিশন করতে পারি সেই জায়গায় কাজ করবে। সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো বাংলাদেশে তো 90% মুসলমান, এবং এই মুসলমানদের কিন্তু আলাদা ইসলামিক জীবন ব্যবস্থা একটা অর্থনীতি আছে। ধরেন সাদকা, হেবা, দান, জাকাত, আপনি যদি বাংলাদেশের কম্বাইন্ড এই 90% মানুষের জাকাত অ্যাড করেন, এটা বাংলাদেশের যে ট্যাক্স উঠে ট্যাক্সের চেয়ে এটা হলো 3/4x হলো ছাড়িয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? অনেকে হলো বিভিন্ন জায়গায় লুঙ্গি বিতরণ করে, কাপড় বিতরণ করে, এটা কিন্তু সাস্টেইনেবল কোনো কিছু হয় না। অর্থাৎ আমাদের যে ইকোনমি রয়েছে, এই ইকোনমিতে ইসলামিক যে ভ্যালু এডিশনের যতটুকু অর্থনীতি তারা যোগ করে থাকে, সেটা কিন্তু হলো একটি গোষ্ঠী নিজস্ব চিন্তা এবং ইসলামিক জনগণকে এখান থেকে বাদ দেওয়ার জন্য আমাদের মেন স্ট্রিম যে অর্থনীতি আছে সেটা থেকে তারা বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ মসজিদের যে অর্থনীতি সেটাও দখল হয়ে গিয়েছে। অর্থাৎ হেবা, জাকাত, যেটা হলো এতিমদের সম্পদ, জনগণের সম্পদ, এবং সেখানে হলো ইসলামিক বিধানে কোরআনে বলা হয়েছে যে তোমরা এতিমদের সম্পদ হলো বক্ষণ করিও না, এবং সেই এতিমদের সম্পদ বক্ষণ করার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো হলো তারা করেছে। এই যে চামড়াজাত শিল্প, এটা কিন্তু ইসলামিক ইকোনমির একটা বড় জায়গা কিন্তু, এবং এটাতে এই ইন্ডাস্ট্রি সবগুলো হলো মানুষগুলো কাজ করে থাকে। ফলত এটাকে যখন রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য প্রথমে তারা অর্থনীতিতে আমাদেরকে হাত বসিয়েছে, এবং এই অর্থনীতি থেকে আমাদেরকে ডিভেলপ করার জন্য অথবা আমাদেরকে এই ভ্যালুয়েশন যেটা আছে সেটা থেকে বাদ দিতে তারা হলো চামড়া শিল্পে পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট করে দিয়েছে। আপনার হাজারিবাগে ছিল, এটা হলো সাভারে নিয়েছে। অর্থাৎ তারা কাজটা শুধু এটা করেছে যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পারাপার করে দিয়েছি, এখন তুমি খাবা দাবা না করবা সেটা আমি কিছু জানি না। এটা এখানে সম্মানিত যিনি আজকের এখানের অন্যতম বক্তা ছিলেন, উনি বলেছেন যে ইটিপি না, যে একটা সিটিপি যেটা আছে, এটা কিন্তু সাভারে এখনও কমপ্লাইমেন্টের জায়গাটা এখনও যায় নাই। পরিবেশ যারা এনভায়রনমেন্টালিস্ট আছে তাদের যে কমপ্লায়েন্সগুলো সেগুলো ওইখানে মানা হয় নাই, এবং সরকার থেকে যে ফিউচারে আমরা কোন জায়গাটা দেবে সে বিষয়ে সাভারে এই ধরনের কোনো ইনস্টিটিউটও তারা স্থাপন করে নাই। তো যদি এই সেক্টরটা এই অবস্থায় থাকে তাহলে ভবিষ্যতে চামড়া শিল্প জগৎটা হলো বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এখন দেখেন, কোরবানি একটা হলো মুসলমানদের অন্যতম ধর্মীয় বিধানাবলীর জায়গা, যেটা দিয়ে মুসলমানরা হলো আল্লাহর কাছাকাছি গিয়ে থাকে, ইসমাইল আলাইহিস সালামের সেই জায়গাটা পালন করে থাকে। তাহলে দেখেন, বাংলাদেশের বিগেস্ট যদি আপনি বলেন অর্থনীতিতে একটা কিন্তু দুইটা ঈদে মানুষ কেনা বেচা বেশি করে থাকে, তারপরে হলো এই যে কোরবানির একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। তাহলে দেখেন, গরুটা যে এসে সেটা গরুর জাতগুলো বাংলাদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে এইখানে যারা গরু কৃষক খামারি, তাদেরকে যদি তার গরুটা উৎপাদন যে খরচ আছে সেটা বিক্রি করতে গেলে সে টাকাটা পায় না, কারণ ভারত থেকে হলো গরু নামে। অর্থাৎ এখানে গরুর ইন্ডাস্ট্রি ধ্বংস করে আপনি হলো সীমান্ত বর্ডার খুলে দিয়েছেন। আমি গতকালকে লালমনিরহাট গিয়েছিলাম। বাংলাদেশের বড় দুইটা রুট আছে যেখান দিয়ে হলো ইন্ডিয়া থেকে গরু ঢুকে, এবং ওইদিকে মায়ানমার থেকেও ঢুকে। একটা হলো ওই যে কক্সবাজারের ওই দিক দিয়ে, আরেকটা হলো লালমনিরহাটে। এবং লালমনিরহাটে ওইখানে গিয়ে আমি খোঁজ পেলাম ওই পাশের যারা বিএসএফ তারাও হলো টাকা খায়, ওই পাশের যারা ইন্ডিয়ান লোক তারাও টাকা খায়, এই পাশের যে ইউনিয়ন চেয়ারম্যান তারাও টাকা খায়, পুলিশ হলো টাকা খায়। টাকা খাওয়ার পরে এখানে হলো গরুটা চলে আসে, এবং গরুর যে কেজি ওইখানে আপনি ইন্ডিয়ান মার্কেটে পাচ্ছেন 220 টাকা, এটা সীমান্ত মার্কেটে আবার পাওয়া যাচ্ছে হলো 420 টাকায়। এবারে ঢাকায় যখন এটা চলে আসে সেটা হলো 800, 1000, এবং খলিলের মাংসের দোকানে হলো কম মূল্য দিল, বিশাল লাইন হলো দাঁড়িয়ে যায় হলো ঢাকার মধ্যে। তো প্রথমে দেখেন গরুর তারা আমাদের মুসলমানদের জগৎ থেকে তারা আলাদা করতে চাইছে। পরবর্তীতে এই গরুর পরে যে জায়গাটা হাড্ডি থেকে শুরু করে অনেকগুলা প্রক্রিয়াজাত বিষয় আছে তারাও সেটা ধ্বংস করতে চাইছে, এবং এটার মাধ্যমে হলো ইসলামিক যে ইকোনমি সেটা হলো ধ্বংসের জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তো আমরা সরকারের কাছে আশা করব যে আপনি যদি বারবার এভাবে হলো আলেম ওলামা থেকে শুরু করে ইসলামিক জগৎ থেকে অর্থনীতি থেকে আপনি খারিজ করে দিতে চান, তাহলে বাংলাদেশ ডিস্টেবল তৈরি হবে। কর্মসংস্থান যখন মানুষের থাকবে না তখন মানুষ বিকল্প জিনিস চিন্তা করবে, তখন আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটে পড়বে, এবং ন্যাশনাল সিকিউরিটি যখন থ্রেটে পড়বে তখন আলেম ওলামারা একসময় বলবে ঠিক আছে, আপনি যখন আমার অর্থনীতি থেকে হলো বঞ্চিত করতেছেন, আপনি আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতেছেন, আপনি আমার যত অধিকার আছে সব থেকে বঞ্চিত করবেন, তাহলে আমি আমার সকল অধিকারের জন্য আমি রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করব। তখন আপনার এই ধরনের গণতন্ত্র থেকে বয়ান থেকে সব বয়ান হলে উড়ে যাবে। তো সেই জন্য সরকারের কানে পৌঁছানোর জন্যই হোক, আর সরকার এটাকে গুরুত্ব দিয়ে হোক না দিয়ে হোক, সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। এখানে হিন্দুদের একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হয় পূজা। পূজাতেও হলো অনেক ধরনের কাপড় চোপড় বিক্রি হয়ে থাকে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির
এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, পাট শিল্পকে বাঁচানোর জন্য আমাদের বামপন্থী বাইরা হলো সারাদিন লাল পতাকা উড়ায়। কই চামড়া ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য তো হলো তারা কখনো লাল পতাকা উড়াইতে দেখি নাই। ফলে তো আমরা মনে করি তারা যেই রাজনীতি এখানে করে সে রাজনীতিটা হলো একটা গোষ্ঠী কেন্দ্রিক এবং একটা গোষ্ঠীকে বাংলাদেশ থেকে খারিজ করার জন্য। অনেকে আমাকে বলে আমি নাকি শুভেন্দু অধিকারের মতন রাজনীতি করি। শুভেন্দু অধিকার একটা মানে কমিউনাল রাজনীতি করি, কিন্তু আমি কমিউনিটির রাজনীতি করি। কমিউনিটির রাজনীতিটা হলো আমাদের এখানে একটা বড় মুসলিম জনগোষ্ঠী রয়েছে, আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি এই জন্য তাদেরকে অধিকাংশ তাদের অধিকার থেকে হলো তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অর্থনৈতিক থেকে শুরু করে। আপনি দেখেন এখন কোথাও আলেমদেরকে হলো যারা কওমি থেকে যারা পড়াইতে পারে, যারা ইসলাম চর্চা করে, যিনি জানে তাকে হলো কাজী নিয়োগ দেওয়া হয় না। কাজী হওয়ার শর্ত হলো ওলামা দল করতে হবে। বিভিন্ন জায়গায় কাজীদেরকে ওলামা দল থেকে নিয়োগ দিতেছে। শুধু এটা নয়, আপনার মসজিদগুলোতে যারা নিয়োগ দিতেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে হলো যারা আলেম যারা বিজ্ঞজন তার ক্রাইটেরিয়া না। আপনি বিএনপি করছেন কিনা তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশন হলো নিয়োগ পাবেন, আপনি বিএনপি করছেন কিনা হলো তাহলে সরকারি মসজিদগুলোতে নিয়োগ পাবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় হলো ইসলামিক যারা আছে মুসলমানদেরকে আপনি খারিজ করতেছেন এবং তাদেরকে বলতেছেন আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি হাতে পায়ে গলায় সব জায়গায় এখানে হলো আলেম ওলামা এবং হুজুরদেরকে বেড়ি পরিয়ে তাদের দান, এতিমদের সম্পদ, জনকল্যাণ সব কিছু এতিমদেরকে বঞ্চিত করে সব জায়গায় বেড়ি পরিয়ে তাদেরকে বলতেছেন এবার তোমরা দৌড়াও। তো আমরা তো এই দৌড়ানি না, আমরা আগে বেড়ি খুলবো পা থেকে, গলা থেকে, হাত থেকে, তারপরে যখন দৌড়াবো ওই দৌড়ানোটা কঠিন দৌড়ানো হবে ওই সময়, ঠিক না? এই জন্য হলো কথা মানুষ বেশি বলে না, কিন্তু যখন বলে তখন কিন্তু সে অধিকার ছেড়ে কথা বলবেন। আজকে আপনারা যারা সাংবাদিক এখানে আছেন আপনারা অনেক কষ্ট করে এখানে এই বিদ্যুৎ নাই অবস্থায় আছেন, পল্টনের একটা মতন জায়গায় যেখানে হলো কোনো দুপুর 2টা থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ নাই। আর একটু আগে একটা পেজে দেখলাম সেখানে হলো মাছের পোনা সে ছাড়তেছে হলো ফিল্ডে, অর্থাৎ পুকুরের মধ্যে। এখন মাছের পোনা যে আপনি পুকুরের মধ্যে ছাড়তেছেন তা আমরা বলবি যে যে ভাতে মাছে হলো বাঙালি। আমাদের কোথাও হলো নদীতে পানি নাই, সে হলো খাল কাটতেছে। তো খাল কাটতেছে তো তাহলে খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন? তো তারা এত উলুট পালুট কাজ করতেছে। এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম রেখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাশ করেছি, আমি হলো সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয় তাদের কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে। কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয় তখন তারা চুপসে বলে এখানে বসে আছে, কারণ তাদের কিছুতে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকাইয়া দিছে এগুলার পকেটে। ফলত এই ভিক্ষুকের যখন টাকা ঢুকাইয়া দিছে ভিক্ষুকের মতনই হলো কথা বলে। আপনি যে পদ্মা ব্যারেজটা করতেছেন, আপনি ইলেকশনের আগে স্লোগান দিলেন জাগো বাহে তিস্তা, অর্থাৎ তিস্তাতে মশাল মিছিল করলেন। এটা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে যে ঠিক আছে না হলে নদীতে মনে হয় পানি আসবে, তিস্তা ব্যারাজ হবে। আমি লালমরিরহাট কয় এটা তো সবই দেখি হলো এখানে হলো রাজনৈতিক একটা হলো প্রতারণা। এখন আপনি এরপরে যা বানাচ্ছেন কোথায়? পদ্মা ব্যারেজ। তো আপনার পদ্মা ব্যারেজে পানি আসবে কোথায়? ওদিকে তো ফারাক্কা ব্যারেজ আছে, ওইখানে পানি ছাড়লেই তো এখানে আসবে। তো আপনার হলো ব্যারেজের মধ্যে সে যখন তখন দরকার হলে পানি ছেড়ে দিবে। পানিটা এখানে সব এনভায়রনমেন্টালিস্ট থেকে শুরু করে যারা জাতীয় প্রকৌশলী রয়েছে তারা বলতেছে পদ্মা ব্যারেজের বড় ধরনের এখানে হলো যে ইনভেস্টমেন্ট আমরা করতেছি সেই ইনভেস্টমেন্ট হলো ফাও একটা ইনভেস্টমেন্ট হবে। সরকার এখানে কোনো কনসিডারেশন নিচ্ছে না এবং তারা সবাইকে বলতেছে সরকার হলো সবচেয়ে ভালো কাজ করতেছে, কার্ড দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। তা আমাদের যদি পানি না থাকে, আপনি দক্ষিণবঙ্গে যাবেন, মানুষ হলো ফসলি জমি চাষ করতে পারতেছে না, বঙ্গোপসাগরের হলো পানির উপরে উঠে গেছে এবং সেগুলো লবণাক্ত পানি, চাষিদের মাথায় হাত। এবং দক্ষিণবঙ্গে আপনি যেই মানুষগুলো জীবন জীবিকার সাথে জড়িত তাদের খুব বাজে অবস্থা। উত্তরবঙ্গে যাবেন, আপনি রাজশাহীতে যাবেন, এই যে আমের সিজন আসছে, আম চাষিদের মাথায় হাত। আম নামায় সে হলো বিক্রি করবে যায় ঢাকা 120 টাকা আমের কেজি, তো ওইখানে হলো শুধু 20 টাকা না 30 টাকা আমের কেজি। তাহলে ওই কৃষকটা আম উৎপাদন করে তার জীবনটা হলো কিভাবে চালাবে? তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে, কৃষি সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, চামড়া সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, আমাদের নদী খাল এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছেন। এরপরে বড় বড় কথা বলেন, যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদেরকে হলো রাস্তায় ধরে পিটাইতে হবে। একবার যদি পিটানি দেওয়া হয় সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে। এখন ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে, তা আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? যে আমরা কি মানে ওদের পিটা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো? এই পরিস্থিতিতে তো আমরা যাব না। তো এখন আপনাদের 2-1টা আমরা কোশ্চেন নিব। আমরা
ডিরেক্টলি বলতেছি, চামড়া অধিদপ্তর ইনস্টিটিউট স্থাপন করতে হবে এবং আলাদা লেদার কোড চালু করতে হবে, যেটা লেদার বোর্ড চালু করতে হবে। এবং আজ গতকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কি জানেন? সুপ্রিম কোর্ট বা বিচারালয়ের আলাদা কিন্তু সচিবালয়ের প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটা কিন্তু সরকার বাদ দিয়েছে। এই যে 15 বছর বিএনপি সকল নেতাকর্মী মামলাগুলা টানলো, মামলা জটে পড়লো, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরলো, বললো শেখ হাসিনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, অসংখ্য বউ তার হাজব্যান্ডকে হলো মামলা জটে হারিয়ে ফেলেছে, এই যে মামলা শেষ হয় না, নাসিরুদ্দিন পিন্টু হলো জেলে মারা গেছে, এখন তারা হলো ক্ষমতায় এসে হলো সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় প্রতিষ্ঠা হবে এটা তারা বানাইলো না। এবং যে র্যাব হলো এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে, তারাই র্যাব গঠন করলো, এখন আবার এটাকে এলিট ফোর্স নামে কোন ধরনের মানুষের উপর তারা অত্যাচার চালায় সেই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না দিয়ে একটা আইন বানিয়ে তারা আবার এটাকে এলিট ফোর্স বাংলাদেশের উপরে মানুষের উপরে চাপায় দিল। তা আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। সরকার একদিকে হলো চুক্তি করতেছে পাকিস্তানের সাথে, আরেকদিকে হলো চায়নার সাথে, আরেকদিকে হলো আমেরিকার সাথে, আরেকদিকে হলো ইন্ডিয়ার সাথে। তো আপনার গোল পোস্ট তো হলো দুই দিকে দুইটা, আপনি 4টা গোল পোস্ট বানায় 4 দিকে গোল দিলে তো কোনো গোলে হবে না। সরকার এখন 4 দিকে তার মেরুকরণ স্থাপন করেছে। এভাবে যদি দেশ চলে, আমরা 18 কোটি মানুষ হলো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধি হবে এবং নতুন বাংলাদেশে আমরা এই যে তারুণ্যের যে স্বপ্ন তৈরি হচ্ছে, একটি নতুন জীবন জীবিকার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। যদি সরকার না করতে পারে, আমরা ইনশাল্লাহ যারা তরুণরা আছে আমরাই ক্ষমতায় গিয়ে ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন করব। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনারা 2-1টা কোশ্চেন করতে পারেন। দেখেন, আমি সীমান্তে গিয়ে দেখেছি যে যারা বিজেপি তারা যে টহল দিবে তাদের সে রাস্তা নাই এবং তাদের বেতন কাঠামো খুবই কম, তাদের অস্ত্র শস্ত্রগুলা আধুনিক না, আধুনিকায়ন করা হয় নাই, তাদের যে গাড়িগুলো দেওয়া হয় সেগুলো আধুনিকায়ন না, এবং পিলখানার মতন একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই বাহিনীকে এখনও গড়ে তোলা হয় নাই এবং তাদের অনেক জায়গায় তাদেরকে হলো রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তারা। তাহলে আমরা বিজেপিকে যদি শক্তিশালী করতে পারি, এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না, কারণ উনি যদি উদ্যোগ নেয় তাহলে তো ওনার কক্সবাজারে আর ইয়াবা ডুববে না, ডুববে না। উনি যদি উদ্যোগ নেয় তাহলে হলো দুলুবাইয়ের এলাকা দিয়ে তো আর গরু ডুববে না। উনি যদি উদ্যোগ নেয় যে কসবা সীমান্তে তো বাংলাদেশে হলো ফেন্সিডিল ডুববে না। এই জন্য হলো সরকার এখানে ফেন্সিডিল ব্যবসা করার জন্য যারা মন্ত্রী এমপি ইলেকশনের সময় টাকাগুলো যে ছাড়ে, এই ফেন্সিডিল ব্যবসা 5 বছর করে, ইয়াবা ব্যবসা করে এবং যত উল্টাপাল্টা সব কিছু ব্যবসা করে, তখন জনগণের উপরে হলো অগণতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন তারা চালিয়ে দেয়। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না, কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মপ করেছে, সরকারের কাছে এই কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাই নাই। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন, নাকি আপনারা কি এটার সাথে? এই জন্য হলো মানে উনি যদি না পারে তখন, এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল, যারাই দেয় ও হলো ফেল করে, এবং সালাউদ্দিন সাহেবও আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায় আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ভবনের লোকদেরই হলো আমি করতে হবে, আপনার দরকার নাই এখানে। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে, যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে,
নদীগুলো রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্রদলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো হলো সাজাতে পারে। আর কার কোনো প্রশ্ন আছে? এখানে এখানে অনেক সিনিয়র সাংবাদিক এসেছেন, কেউ একটা, হ্যাঁ হুম আচ্ছা, আমাদের তো কঠোর অবস্থান নিতে হবে। এখন কঠোর অবস্থান তো হলো এনসিপি নিতে পারবে না, এটা বাংলাদেশের জনগণ নিতে হবে। আপনারা সেটা 5 তারিখে অলরেডি দেখেছেন যে জনগণ যখন বিরক্ত হয়ে যাবে, এই রোমের যে মানুষগুলো আছে, এই বিদ্যুতের যে আজকে অসহায় যন্ত্রণা দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো কখনোই এই যন্ত্রণাগুলো ভুলতে পারবে না। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে? সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেয়, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। সেই জায়গা থেকে জনগণের মধ্যে ক্ষোভটা হলো ফুসে উঠতেছে। আপনি রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সাথে কথা বলবেন যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরও হলো মহা চুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে, অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়, কিন্তু এই তো দেখি বড় চোর আর বড় ডাকাতির হলো প্রস্তুতি নিচ্ছে। কারণ ইন্ডিয়া এত কথাগুলো বলতেছে, তারা কোনো কথা বলতেছে না। সে জায়গা থেকে আমরা বলবো যে মানুষ তো নামবেই, সেটাতে এনসিপি ইনশাল্লাহ লিড দিবে, এনসিপি মানুষের সাথে থাকবে ইনশাল্লাহ। জনগণের যেই কোনো ন্যায্য অধিকারের সাথে আমরা, এই যে কয়েকদিন পরে ইবতিদায়ী যারা শিক্ষক আছে তারা আমাকে মেসেজ দিয়েছে যে আমরা ইবতিদায়ী শিক্ষকরা যারা আছি মাদ্রাসায়, আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, আপনি আসবেন। আমি যাবো ইনশাল্লাহ তাদের সাথে, কারণ তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। সরকার বড় বড় কথা বলেছে, তো সরকার এই পর্যন্ত কয়টা চাকরির ব্যবস্থা করেছে? কোনো চাকরির ব্যবস্থা করে নাই। সরকার হলো কোথায় কোথায় হলো দূরবীক্ষণ যন্ত্রণ দেওয়া হলো ছাত্রদল যুবদল খুঁজতেছে, আর হাওয়া ভবনের হলো লোক খুঁজতেছে। এই 3 ক্রাইটেরিয়া ছাড়া বাংলাদেশে কোথাও পোস্টিং নেই। তো এটা তো শেখ হাসিনার সময় ছিল যে যুবলীগ কে করেছে, শেখ ফ্যামিলি কে করেছে, এবং হলো ছাত্রলীগ কে করেছে। তো ওটা যখন করেছে তখন তো তাদেরকে ওই ধরনের সাইজও করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন হবে। এখন অনেকে বলে গণ অভ্যুত্থান হবে না, এখানে তো গণ অভ্যুত্থান না হলে তো আরও জিনিস সুন্দর হবে, তাহলে বিপ্লব হবে বাংলাদেশে। সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের তো তাহলে এবার মানুষ সচেতন হয়েছে, এবার বড় জিনিসে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আপনারা মনে নাস্তা টাস্তা কিছু রাখেন নাই, সবাই তো বলে এনসিপি নাকি অনেক বড় লোক। দেখেন ভাই আমাদের কি অবস্থা, নাস্তাও নাই, কিছু নাই, পানির ব্যবস্থা আছে। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিলে একটা সময় আমরা আপনাদের সব খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে পারবো, সব কিছুই ইনশাল্লাহ করতে পারবো। জি, আসসালামু আলাইকুম।